রাতে ইরানে 2 দফা হামলা যুক্তরাষ্ট্রের। ইরানমুখী ট্যাঙ্কারে আক্রমণ, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ঘাঁটিতে পাল্টা আঘাত তেহরানের। একসঙ্গে গাজা, লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করায় চরম সংকটে ইসরায়েলি বাহিনী। রিজার্ভ সেনা এবং ট্যাঙ্ক ঘাটতি কার্যত ভেঙে পড়েছে কিছু ইউনিট। পদ ছাড়ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পার্লামেন্টের নিম্নকক্ষে শেষবারের মতো বক্তব্যে আরও উন্নত যুক্তরাজ্য দেখে যাচ্ছেন বলে দাবি। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার তৃণমূল ছাড়লেন তারই সরকারের পরিবহন মন্ত্রী। দমে না গিয়ে শূন্য থেকে ফের রাজপথে থাকার ঘোষণা তৃণমূল নেত্রীর। যখন বিরোধী দলে ছিলাম সংগ্রাম করতাম, মার খেতাম, কিন্তু লড়াই কখনো থামাইনি। ভয়াবহ দাবদাহে পুড়ছে পুরো উত্তর গোলার্ধ। অস্বাভাবিক চরম আবহাওয়ায় এখন বিশ্বের স্বাভাবিক রূপ নিতে চলেছে মত আবহাওয়াবিদদের। আপনারা দেখছেন স্টার নিউজ। আসফিয়া তামান্না স্বাগত জানাচ্ছি স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। এক রাতে ইরানে 2 দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানমুখী জাহাজেও চালিয়েছে হামলা। বিপরীতে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করেছে ইরান। এই যখন হামলা পাল্টা হামলার পরিস্থিতি, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সমঝোতার জন্য মরিয়া হয়ে আছে ইরান। যদিও ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ইরানের স্পিকার গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন যদি সমঝোতা স্মারকের শর্ত না মানে তাহলে সেটি থেকে বেরিয়ে যাবে তেহরানও। গত রোববার থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত ইরানে 35 জন নিহত এবং 300 জন আহত হয়েছে বলে জানিয়েছেন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্ক দ্বীপের দিকে যাচ্ছিল একটি খালি ট্যাঙ্কার। মাঝপথেই হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে এভাবেই সেটিকে অচল করে দেয় যুক্তরাষ্ট্র। একই দিনে হরমুজ প্রণালী ঘিরে ইরানের উপকূলীয় সামরিক স্থাপনায় একাধিক দফায় বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। সেন্টকম বলছে, গ্রেটার তুনব দ্বীপে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল, ড্রোন ও নৌ সক্ষমতা সহ একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তারা। তাদের দাবি, ইরানের বন্দরগামী আরও 2টি বাণিজ্যিক জাহাজ অবরোধ ভাঙার চেষ্টা করলে সেগুলোকেও ফিরিয়ে দেওয়া হয়। এসব হামলার জবাবে বাহরাইন, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। কুয়েত ও বাহরাইনে শোনা যায় সতর্কতা সাইরেন। ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে দেশ দুটি। তেহরানের অভিযোগ, সমঝোতা স্মারক লঙ্ঘন করে ইরানকে ফের যুদ্ধে টেনে এনেছে যুক্তরাষ্ট্র। নতুন করে শুরু করা এই হামলায় হতাহত হয়েছে 3 শতাধিক ইরানি। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরান সমঝোতা করতে মরিয়া হয়ে আছে। বলেন, দেশটির আচরণের উপরই নির্ভর করবে মার্কিন সিদ্ধান্ত। ইরানের অবস্থা খুব খারাপ। তারা মরিয়া হয়ে সমঝোতা করতে চাইছে। কি করা যায় তা পরে আমরা ঠিক করব, তবে তারা যেন ভালো আচরণ করে। ট্রাম্পের এই মন্তব্যের পর ইরানের শীর্ষ আলোচক ও স্পিকার বাকের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক ভাঙলে সেটিকে সম্মান দেখানোর কোনো প্রয়োজন বোধ করে না ইরান। এদিকে দেশের ভেতর ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আমরা আমাদের দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করব। আমাদের সবচেয়ে বড় শক্তি জাতীয় ঐক্য। এমন কোনো কথা বা কাজ করা যাবে না যা সমাজে বিভক্তি তৈরি করে। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে জাতিসংঘ বলছে, পূর্ণমাত্রার সংঘাতে ফিরে গেলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বকেই এর মূল্য দিতে হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালীতে সব জাহাজের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইফাতিরা, স্টার নিউজ। যুদ্ধ আবার শুরু হলে বড় চমকে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল ইরান। শুধু ইসরায়েল নয়, এবারে সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকেও নিশানা করছে তেহরান। ওমানের দুকম বন্দরে মার্কিন বিমানবাহী রণতরীর লজিস্টিক্স এবং জ্বালানি সরবরাহ কেন্দ্রেও হামলার দাবি করেছে IRGC। একই সঙ্গে উপসাগর জুড়ে মার্কিন ঘাঁটি, জাহাজ চলাচল এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলপথ হরমুজ প্রণালী কেন্দ্র করে নতুন কৌশল দেখাচ্ছে ইরান। ইরানের সেই হেভি সারপ্রাইজ আসলে কি? নতুন করে যুদ্ধ শুরু হতেই
ওমানের পোর্ট অফ দুকমে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর জন্য ব্যবহৃত লজিস্টিক্স ও রিফয়েলিং স্থাপনায় আকস্মিক ব্যাপক হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। দুকম বন্দরটি আরব সাগরে মার্কিন ও ব্রিটিশ নৌবাহিনীর গুরুত্বপূর্ণ রসদ কেন্দ্র হিসেবে পরিচিত। যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা এই ধরনের সাপোর্ট হাবে হামলার দাবি ইরানের কৌশলের নতুন মাত্রা যোগ করেছে। তবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই হামলার দাবি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। শুধু ইসরায়েল নয়, ইরান দাবি করছে তারা কাতার, কুয়েত, জর্ডান, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সংশ্লিষ্ট সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করেছে। ফলে যুদ্ধ এখন কার্যত পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে। একাধিক দেশে বিমান সতর্কতা, ক্ষেপণাস্ত্র প্রতীক্ষা ব্যবস্থা সক্রিয় এবং আকাশসীমা আংশিক বন্ধের ঘটনাও ঘটেছে। বিশ্লেষকরা বলছেন, এই দফায় ইরান কেবল নির্ভর করছে না, যুক্তরাষ্ট্রের হামলার পরপরই পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে সরাসরি মার্কিন স্বার্থে আঘাত হানার কৌশল নিয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে ইরানের হেভি সারপ্রাইজ শুধু একটি হামলা নয়, বরং যুদ্ধের ধরন বদলে দেয়া। মার্কিন রসদ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা, পুরো উপসাগরীয় অঞ্চলে সংঘাত ছড়িয়ে দেয়া, হরমুজকে চাপের অস্ত্র বানানো, ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সামুদ্রিক কৌশল একসঙ্গে ব্যবহার। এসবই ইঙ্গিত দিচ্ছে তেহরান এখন প্রচলিত যুদ্ধের পাশাপাশি অর্থনীতি ও জ্বালানির নিরাপত্তাকেও যুদ্ধের অংশ বানাতে চাইছে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বড়জোর 4 থেকে 5 সপ্তাহ স্থায়ী হবে। গত 1 মার্চ ঠিক এই কথাটাই বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর কেটে গেছে 4 মাসেরও বেশি সময়। জুনে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও হরমুজ প্রণালীর চোরাবালিতে আটকে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হয় তাকে হরমুজের ইরানের কর্তৃত্ব স্বীকার করে নিতে হবে, নয়তো পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরুর ঝুঁকি নিতে হবে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে ট্রাম্পের সামনে আর কোনো সম্মানজনক পথ খোলা নেই। পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে সংঘাতের এক নতুন পর্বে পা দিল যুক্তরাষ্ট্র ও ইরান। গত রোববার থেকে শুরু হওয়া এই পর্বে রোজই মধ্যরাতে ইরানের হরমুজ উপকূলীয় প্রদেশগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। আসছে সপ্তাহে ইরানের বিদ্যুৎ অবকাঠামো ও সব সেতু ধ্বংসের হুমকি দিয়েছিলেন ট্রাম্প, যে হুমকি তিনি আগেও দিয়েছিলেন। এর মধ্য দিয়ে ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি, বাড়ছে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি। এবারও এই সংঘাতের মূল কেন্দ্রটি হরমুজ প্রণালী। ইরান বলছে হরমুজ দিয়ে চলা জাহাজকে তাদের জলসীমা দিয়েই যেতে হবে। যারা এটি অমান্য করছে তাদেরই হামলার মুখে পড়তে হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে প্রাথমিক চুক্তির পর হরমুজে চলা জাহাজ থেকে 60 দিনের জন্য টোল আদায় স্থগিত রেখেছিল ইরান, কিন্তু এখন আবারও ফিরেছে সেই টোল। ইরানের উপর ফের নৌ অবরোধ চালু করে এর জবাব দিয়েছেন ট্রাম্প, কিন্তু তাতে সচল হচ্ছে না হরমুজ প্রণালী। ইরানের শাসন ব্যবস্থা পাল্টাতে গত 28 ফেব্রুয়ারি থেকে 8 এপ্রিল পর্যন্ত টানা 40 দিন ধরে ইরানে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কিন্তু ইরানে ক্ষমতার পতন ঘটেনি। উল্টো হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের জ্বালানি অবকাঠামোকে জিম্মি করে শেষ পর্যন্ত ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করে ইরান। এ কারণেই জুনের সমঝোতা স্মারকে সম্মত হন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানের সামরিক সক্ষমতা কিছুটা দুর্বল হয়েছে, তবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের মতোই রয়ে গেছে। সেই সাথে বিশ্বকে চাপে রাখার সক্ষমতা বাড়িয়েছে তেহরান। কার্যত জুনের সমঝোতা স্মারকটি ভেস্তে গেছে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের সামনে এখন কেবল দুটি বিকল্প, এক হরমুজ প্রণালীতে ইরানের কর্তৃত্ব মেনে নেয়া, আর দ্বিতীয়টি পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর ঝুঁকি নেয়া। কিন্তু দ্বিতীয়টি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের সূচনা করতে পারে। বিপন্ন হতে পারেন ট্রাম্পের মধ্যপ্রাচ্যের মিত্ররা। সম্ভাব্য সেই পরিণতির জন্য প্রস্তুত নয় মধ্যপ্রাচ্যের দেশগুলো। নূর মোহাম্মদ, স্টার নিউজ। ইসরায়েলের বিমান হামলায় চিরতরে হারিয়ে গেল গাজার আরও একটি পরিবার। বিমান হামলা চালিয়ে পরিবারটির স্বামী, স্ত্রী এবং তাদের 6 বছর বয়সী এক কন্যা সন্তানকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। আহত অবস্থায় বেঁচে রয়েছে তাদের আরেকটি শিশু সন্তান। বুধবার গাজার দের আল বালাহ আল আকসা হাসপাতালে তাদের মরদেহ বুঝে নেন স্বজনরা।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মধ্য গাজার দের আল বালাহ একটি অ্যাপার্টমেন্ট ভবনে চালানো হামলায় ওমর আবু কাশেম, তার স্ত্রী আসমা এবং তাদের মেয়ে হাবিবা নিহত হন। ইসরায়েলের দাবি, তাদের লক্ষ্য ছিল এক হামাস যোদ্ধা। তবে বরাবরই গাজায় নারী শিশুদের হত্যা করে আসছে ইসরায়েল। কথিত যুদ্ধবিরতির পর ইসরায়েলের এমন হত্যাকাণ্ডের শিকার হয়েছে গাজার অন্তত 1100 মানুষ, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় বেসামরিক মানুষের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। আজ ভোরে হাসপাতালে 3 জন শহীদের মরদেহ আনা হয়। দখলদার বাহিনী একটি আবাসিক অ্যাপার্টমেন্টে হামলা চালায়। গত 24 ঘন্টায় তারা 15 জনকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই শিশু, নারী ও বয়স্ক। ফিলিস্তিনের পশ্চিম তীরে জোর করে ইহুদিদের জন্য আরও নতুন নতুন বাড়িঘর আর রাস্তা নির্মাণের পথে হাঁটছে দখলদার ইসরায়েল। এজন্য যত বাজেট দরকার তা পাশ করছে ইসরায়েলের সরকার। দেশটির অর্থমন্ত্রী জানিয়েছেন, ফিলিস্তিনিদের জায়গা মতো গড়ে ওঠা এসব অবৈধ বসতিকে আইনি স্বীকৃতির পাশাপাশি বিপুল টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইসরায়েলের কট্টরপন্থী সরকার এই পদক্ষেপকে তাদের ইতিহাসের সবচেয়ে বড় প্রজেক্ট বলে দাবি করছে। বিশ্লেষকরা বলছেন, এর ফলে ফিলিস্তিনিদের নিজেদের একটি স্বাধীন দেশ গড়ার স্বপ্ন চিরতরে শেষ হবার পথে। ফিলিস্তিনিদের নিজেদের ভিটেমাটি থেকে তাড়িয়ে পশ্চিম তীরে ইহুদিদের রাজত্ব কায়েম করার চূড়ান্ত পরিকল্পনা ইসরায়েলের নেতানিয়াহু সরকারের। এবছরই বসতি নির্মাণের কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি অর্থমন্ত্রী। উগ্রপন্থী রাজনৈতিক দল রিলিজিয়াস জায়নিস্ট পার্টির একটি ভিডিওতে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পরিষ্কার জানিয়েছেন, নতুন করে ঘরবাড়ি নির্মাণের জন্য ইতিমধ্যেই সরকারের কাছ থেকে তহবিল পাওয়া গেছে। আর এই কাজে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুরো সমর্থন রয়েছে। আমরা একের পর এক সরকারি তহবিল পাশ করছি, নতুন রাস্তাঘাট ও বড় বড় প্রজেক্টের জন্য টাকা বরাদ্দ দিচ্ছি। ঈশ্বরের সাহায্যে এই বছরের মধ্যেই আমরা এসব তৈরি করে ফেলব। এর মাধ্যমে আমরা আমাদের বুকের উপর ফিলিস্তিনিদের আলাদা রাষ্ট্র গড়ার স্বপ্নকে চিরতরে গুড়িয়ে দিচ্ছি। ইসরায়েলের কট্টরপন্থী আরেক মন্ত্রী ওরিত স্ট্রুক এই উদ্যোগকে ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর থেকে সবচেয়ে বড় ঘটনা বলে দাবি করছেন। 1949 সালের আন্তর্জাতিক আইন বা জেনেভা কনভেনশন অনুযায়ী কোনো দেশ যুদ্ধ করে অন্য দেশের জায়গা দখল করলে সেখানে নিজেদের সাধারণ মানুষকে এনে বসতি গড়ে তুলতে পারে না। তাই জাতিসংঘ সহ পৃথিবীর প্রায় সব দেশই ইসরায়েলের এই কাজকে সম্পূর্ণ অবৈধ বলে মনে করছে। অন্যদিকে ফিলিস্তিনের সাধারণ মানুষের শেষ আশাটুকু জড়িয়ে আছে এই পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেমকে ঘিরেই। তারা এই এলাকাগুলো নিয়েই তাদের ভবিষ্যৎ স্বাধীন দেশ গড়তে চায়। কিন্তু ইসরায়েল যেভাবে একের পর এক ফিলিস্তিনিদের জায়গা দখল করে নিজেদের শহর বানাচ্ছে, তাতে সাধারণ মানুষের সেই স্বাধীন দেশের স্বপ্ন এখন পুরোপুরি অন্ধকারের দিকে। ইফফাতিরা, স্টার নিউজ। গাজা, লেবানন দখলকৃত পশ্চিম তীর, সিরিয়া আর সবশেষ ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ। 3 বছর ধরে একাধিক ফ্রন্টে টানা সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধক্ষেত্রে সামরিক সাফল্যের দাবি অব্যাহত থাকলেও এবারে দেশটির সেনাবাহিনীর ভেতর থেকেই উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। রিজার্ভ সেনার ঘাটতি, যুদ্ধের জন্য প্রস্তুত ট্যাঙ্কের সংকট এবং কিছু ইউনিট কার্যত ভেঙে পড়ায় অচল অবস্থায় পৌঁছেছে, জানিয়েছে ইসরায়েলি বাহিনীর নিজস্ব সম্প্রচার মাধ্যম আর্ম রেডিও। প্রশ্ন উঠেছে, দীর্ঘমেয়াদী এই যুদ্ধ কি এবারে ইসরায়েলের সামরিক সক্ষমতার উপরই চাপ সৃষ্টি করছে? 2023 সালের 7 অক্টোবর এভাবেই ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। এরপর এই যুদ্ধ ছড়িয়ে যায় লেবানন, ইয়েমেন, সিরিয়া হয়ে ইরান পর্যন্ত। ফলে একসঙ্গে একাধিক যুদ্ধক্ষেত্রে লড়তে হচ্ছে ইসরায়েলকে। সব মিলিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর উপর তৈরি হয়েছে নজিরবিহীন চাপ। সেই চাপের প্রভাব এখন রিজার্ভ বাহিনীর সক্ষমতায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। ইসরায়েলি আর্মি রেডিওর প্রকাশিত রিজার্ভ বাহিনীর পতন নিয়ে সেনাবাহিনীর সতর্কবার্তা শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে, রিজার্ভ ব্রিগেড ও ব্যাটালিয়নের অনেকগুলোরই এখন প্রয়োজনীয় জনবল নেই। শুধু জনবল নয়, সেনাবাহিনীর হাতে পর্যাপ্ত যুদ্ধোপযোগী ট্যাঙ্কও নেই। দীর্ঘ যুদ্ধের কারণে বহু ট্যাঙ্ক হামলার শিকার হয়ে অচল হয়ে পড়েছে। ফলে রিজার্ভ সাজোয়া ইউনিটগুলোকে নির্ধারিত সংখ্যার কম ট্যাঙ্ক নিয়েই বের হতে হচ্ছে রণক্ষেত্রে।
সম্প্রতি লেবাননের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা একটি রিজার্ভ সাজোয়া ব্রিগেডের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, এক রিজার্ভ কমান্ডার বলেছেন এগুলো পূর্ণাঙ্গ ব্রিগেড নয়। আরেক কমান্ডার বলেছেন রিজার্ভ ইউনিটগুলো কার্যত খালি। কোনো ব্যাটালিয়ন এখন আর পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন নয়, কোম্পানিও প্রকৃত অর্থে কোম্পানি নয়। কর্মকর্তাদের দাবি, জনগণকে বলা হচ্ছে লেবাননে পূর্ণাঙ্গ ব্রিগেড মোতায়েন রয়েছে, কিন্তু বাস্তবে সেনা, ট্যাঙ্ক ও সামরিক যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। এমনকি কিছু ইউনিট কার্যত ভেঙে পড়ার অবস্থায় রয়েছে। প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, রিজার্ভ সেনাদের উপস্থিতির হার যেভাবে হিসাব করা হয় তাতে বাস্তবতার তুলনায় অনেক বেশি ইতিবাচক চিত্র হিসেবে দেখানো হচ্ছে। ফলে কাগজে কলমে কোনো ইউনিটের উপস্থিতি ৬০ থেকে ৭০% দেখালেও বাস্তবে কার্যকর জনবল আরও অনেক কম। শুধু জনবল নয়, নেতৃত্বের সংকটের কথাও উঠে এসেছে প্রতিবেদনে। সম্প্রতি লেবাননে একটি রিজার্ভ কোম্পানি অভিযান শেষ করেছে মাত্র একজন কর্মকর্তা দিয়ে। কার্যকর কমান্ড কাঠামো ছাড়াই ইউনিটটি অভিযান চালিয়েছে। সেনা ও যুদ্ধ সরঞ্জামের ঘাটতি ছাড়াও অর্থ বরাদ্দ নিয়ে চরম মতবিরোধ দেখা দিয়েছে নেতানিয়াহুর সরকারে। গত ৫ জুলাই ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম জানিয়েছিল, প্রতিরক্ষা খাতে আর্থিক চাপের কারণে সেনাবাহিনী মাসের শেষ নাগাদ কয়েক হাজার রিজার্ভ সেনাকে অব্যাহতি দেওয়ার পরিকল্পনা করেছে। সেনাবাহিনীর দাবি, একাধিক ফ্রন্টে যুদ্ধ মোকাবিলার জন্য প্রতিরক্ষা বাজেট রেকর্ড পর্যায়ে বাড়ানো প্রয়োজন। অন্যদিকে অর্থ মন্ত্রণালয় এই দাবির বিরোধিতা করছে। তাদের শঙ্কা, বাজেট বাড়ালে তাদের আর্থিক ঘাটতি আরও বেড়ে যেতে পারে। এমন মতবিরোধ আর নানামুখী সংকটে যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে ইসরায়েলকে। নূর মোহাম্মদ, স্টার নিউজ। নির্বাচনের ফল যাই হোক, আরও ৫ বছর নিরাপত্তা চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু। নিজের এবং 2 ছেলের জন্য আগামী 5 বছর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে চাপ দিচ্ছেন বলে দেশটির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে। চ্যানেল 12 এবং ইয়নেট প্রতিবেদনে বলা হয়েছে, সারা নেতানিয়াহু চান আসন্ন নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তার এবং তার 2 ছেলের ইয়াইর এবং আভনারের নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত এখনই কার্যকর করা হোক। প্রতিবেদন বলছে, বর্তমানে জনমত জরিপে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিতে অনেক পিছিয়ে রয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্ভাব্য নিরাপত্তার হুমকির বিষয়টি স্বীকার করলেও এখনই আগামী 5 বছরের জন্য নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা দেখছেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে নিজেদের সামরিক বাহিনী পুরোপুরি ইরাক থেকে গুটিয়ে নেবে যুক্তরাষ্ট্র। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির ওয়াশিংটন সফরকালে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ইরাকে আর তাদের সেনাবাহিনীর প্রয়োজন রয়েছে বলে মনে করে না যুক্তরাষ্ট্র। এই সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে 2003 সালে ইরাকে মার্কিন আক্রমণ এবং সেনা প্রবেশের সমাপ্তি ঘটেছে। তবে সেনা তুলে নিলেও দেশটির খনিজ সম্পদের ওপর থেকে চোখ সরাচ্ছে না আমেরিকা। ট্রাম্প জানিয়েছেন, ইরাকের সাথে বড় ধরনের বাণিজ্যিক এবং জ্বালানির চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এসব চুক্তির কেন্দ্রবিন্দুতে থাকবে তেল। ট্রাম্প বলেন, তেল ভান্ডারের কারণে ইরাকের বিপুল সম্ভাবনা রয়েছে। মার্কিন কোম্পানিগুলোই ইরাকে তেল উত্তোলন করছে। ওয়াশিংটনের সাথে ব্যবসা করতে বাগদাদও আগ্রহী। ট্রাম্পের সাথে বৈঠকে জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগ চেয়েছে ইরাকি প্রধানমন্ত্রী। এ সময় যুক্তরাষ্ট্রের আইএস বিরোধী অভিযানের কারণে ইরাকে $400 কোটি বেশি অবকাঠামোগত ক্ষতি হয়েছে এই দেশে। ইউক্রেনে রাশিয়ার নতুন করে চালানো বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 5 বেসামরিক নাগরিক নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় শহর সামিতে 6টি গাইডেড এরিয়াল বোমা বর্ষণ করেছে রুশ বাহিনী, যার একটি আঘাত এনেছে একটি চিকিৎসা কেন্দ্রের কাছে। অন্যদিকে দক্ষিণ পূর্বের জাপোরিঝিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় একটি আবাসিক ভবন ধসে পড়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই হামলায় পাল্টা জবাবে কৃষ্ণ সাগরে রাশিয়ার ছায়া নৌবহরের উপর একযোগে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।
ইউক্রেনীয় ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রভটি জানিয়েছেন, তারা কৃষ্ণ সাগরে রাশিয়ার 17টি তেল ট্যাঙ্কার এবং 2টি গ্যাস ট্যাঙ্কার সহ মোট 20টি জাহাজে সফল আঘাত হেনেছেন। রক্ষণক্ষেত্রের এই উত্তেজনার মাঝে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন 2026 সালের শেষ নাগাদ সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে আমেরিকার বিধ্বংসী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং লঞ্চার উৎপাদনে সক্ষম হবে ইউক্রেন। আমরা আশা করছি 2026 সালের শেষ নাগাদ সম্পূর্ণ নিজস্ব টিম দিয়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির কারিগরি সক্ষমতা অর্জন করবে ইউক্রেন। প্রজেক্ট ফ্রেয়া নামের এই ইউরোপীয় অ্যান্টি ব্যালিস্টিক ব্যবস্থার ক্ষেপণাস্ত্র ও লঞ্চার আমরা নিজেরাই তৈরি করছি। তবে বর্তমানে আমাদের অত্যাধুনিক রাডার ব্যবস্থার কিছুটা ঘাটতি রয়েছে। ক্ষেপণাস্ত্র ও লঞ্চার প্রস্তুত, এখন শুধু চূড়ান্ত পরীক্ষার অপেক্ষা। আশা করি ফলাফল ইতিবাচক হবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে 2022 সালের এপ্রিলের পর চলতি বছরের জুন ছিল সবচেয়ে প্রাণঘাতী মাস। জাতিসংঘ বলছে, ইউক্রেনে বেসামরিক প্রাণহানি উদ্বেগজনকভাবে বেড়েছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় শুধু এক মাসেই প্রাণ গেছে প্রায় 300 মানুষের। আর চলতি বছরের প্রথম 6 মাসেই নিহত হয়েছেন প্রায় 1400 বেসামরিক ইউক্রেনীয়। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন শুধু ফ্রন্ট লাইনে সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে শহরের অলিগলি, আবাসিক ভবন আর সাধারণ মানুষের জীবনে। রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে বাড়ছে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা। জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের তথ্যমতে শুধু জুন মাসে নিহত হয়েছেন অন্তত 293 জন বেসামরিক ইউক্রেনীয়। 2022 সালের এপ্রিলের পর এটি সবচেয়ে প্রাণঘাতী মাস। চলতি বছরের প্রথম 6 মাসে বেসামরিক নিহতের সংখ্যা পৌঁছেছে প্রায় 1400-তে, যা গত বছরের একই সময়ের তুলনায় 37% বেশি। জাতিসংঘ বলছে, দিনিপ্রো, ওডেসা ও রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরের আবাসিক এলাকায় দূরপাল্লার রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ধরনের হামলায় হতাহত বেড়েছে 60%। এছাড়া জুলাইয়ের প্রথমার্ধেই রুশ হামলায় অন্তত 240 জন বেসামরিক নিহত এবং প্রায় 1900 জন আহত হয়েছেন। 2রা জুলাই কিয়েভে রুশ হামলায় একই পরিবারের 6 সদস্য সহ নিহত হয়েছেন অন্তত 30 জন। জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের প্রধান ড্যানিয়েল বেলের ভাষায়, জনবহুল এলাকায় আরও শক্তিশালী অস্ত্রের ব্যবহার বেসামরিক মানুষের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। জুনের পরিসংখ্যান উদ্বেগজনক। বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ শহর এলাকায় যখন শক্তিশালী অস্ত্র ব্যবহার করা হয়, তখন তা অত্যন্ত মারাত্মক হয়ে ওঠে। ড্যানিয়েল বেল জানান, যুদ্ধের সম্মুখ সারির কাছাকাছি এলাকাগুলোতে সবচেয়ে বড় আতঙ্ক হয়ে উঠেছে স্বল্প পাল্লার ড্রোন। বাজার, রাস্তাঘাট চলাচল কিংবা সাধারণ কাজ করতেও এখন ড্রোন আতঙ্কে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে ইউক্রেন তাদের আকাশ প্রতিরক্ষা জোরদারের ইউরোপীয় মিত্রদের সহযোগিতা চেয়ে আসছে। একই সঙ্গে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়িয়েছে কিয়েভ। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে শেষবারের মতো প্রশ্নোত্তর পর্বে অংশ নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার আগে এটিই ছিল হাউসে তার শেষবারের মতো অংশগ্রহণ। বুধবার ছিল তার শেষ সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব। সেখানে তিনি নিয়মিতই বিরোধী দলের সঙ্গে নানা রকম বাকযুদ্ধে জড়িয়েছেন। আগামী সোমবারই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কথা রয়েছে তার। নিজ দল লেবার পার্টির সমর্থন হারানোর পর পদত্যাগে বাধ্য হন স্টারমার। তার স্থলাভিষিক্ত হয়েছেন লেবারের নতুন নেতা অ্যান্ডি বার্নহ্যাম। ব্রিটেনের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতাসীন দল কোনো নির্বাচন ছাড়াই তাদের নেতা পরিবর্তন করতে পারে, ফলে প্রধানমন্ত্রীও পরিবর্তিত হয়। প্রত্যেক প্রধানমন্ত্রী তার দায়িত্ব গ্রহণের সময়ই জানেন একদিন সেই দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়ার মুহূর্ত আসবে। আমার জন্য সেই দিন চলে এসেছে। এটি আমার রাজনৈতিক যাত্রার সমাপ্তি। 6 বছরে আমি 2019 সালের ঐতিহাসিক পরাজয় থেকে 2024 সালের ঐতিহাসিক বিজয় পেয়েছি। আর সরকারের 2 বছরে আমি দেশকে আগের চেয়ে আরও ভালো অবস্থানে রেখে যাচ্ছি। আমরা একসঙ্গে যা অর্জন করেছি তার সবকিছুর জন্য আমি গর্বিত।
প্রায় ২০ বছর পর পশ্চিমবঙ্গে ফিরেছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। আগামী ১ আগস্ট কলকাতার রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে যোগ দেবার কথা রয়েছে তার। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর তার এই সফরকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। ২০০৭ সালে কলকাতা ছাড়তে বাধ্য হন তসলিমা। সে বছর নভেম্বরে তার একটি বইকে কেন্দ্র করে কলকাতায় তীব্র সমালোচনা তৈরি হয়। এরপর নিরাপত্তার কারণে তৎকালীন বামফ্রন্ট সরকার তাকে রাজ্য থেকে সরিয়ে নেয়। পরে তৃণমূল কংগ্রেসের শাসনামলে তসলিমা কয়েকবার কলকাতায় আসার কথা থাকলেও নিরাপত্তা শঙ্কায় সেই অনুষ্ঠান বাতিল হয়। প্রায় ২ দশক ধরে তিনি পশ্চিমবঙ্গের বাইরে ছিলেন। এদিকে তসলিমার কলকাতায় আগমনের তীব্র বিরোধিতা করছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। হ্যাঁ, তসলিমা নাসরিনকে বাংলায় নিয়ে আসার জন্য আমি বলেছিলাম রাজ্যসভা। আমি বলেছিলাম তসলিমা নাসরিনের কণ্ঠস্বরকে কেন বাজেয়াপ্ত করা হবে। তিনি তো ওখানে যে হিন্দু নিপীড়ন, যে অত্যাচার শিকার, তা নিয়ে তিনি লজ্জা লিখেছিলেন। সেই বই আবার বুদ্ধদেব ভট্টাচার্য বাজেয়াপ্ত করিয়েছিলেন, প্রকৃত সত্য যাতে না আসে। সেটাও করেছিলেন ব্লক ভোটের স্বার্থে। তা কোনো লেখিকা আসবেন এখানে, আমারই দাবি ছিল, তিনি আসছেন, স্বাগত তাকে। তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য বিজেপি যে ইস্তেহার বা যে ফানুস উড়িয়েছিলেন, যে বক্তব্য দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়ন করতে পারছে না। বলেছিল রাত দিন ২৪ ঘন্টা মহিলারা ঘুরবেন। এখন বিজেপি নেত্রীরা বলছেন যে বিদেশেও রেপ হয়, এখানেও আস্তে আস্তে কমবে, অর্থাৎ ফেলিওর হচ্ছে। ২০০ ইউনিট বিদ্যুতের কথা বলেছিল, মুফতি দেওয়া হবে। স্মার্ট মিটার নিয়ে অনেক কথা বলেছিল, সেই সময় বিরোধিতা করেছিল। এখন স্মার্ট মিটার সরকারি কর্মচারীদের লাগানোর নির্দেশ দিচ্ছেন। শুধু তাই নয়, হকার উচ্ছেদ নিয়ে অনেক কথা বলেছিলেন। এখন এরা ধরে ধরে হকার উচ্ছেদ করছে। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল পূরণে ব্যর্থ হয়েছে। এই ৩ মাসে হতে চলেছে, মানুষ যখন ক্ষিপ্ত, সেই সময় মুসলিমদেরকে বিরুদ্ধে তসলিমা নাসরিন মাঝে মধ্যেই কথা বলে, শিরোনামে থাকে। তাকে নিয়ে আসা মানে এটা কি উন্নয়ন হিসাবে চালানো হবে, এর বাইরে কিছুই নয়। মমতার তৃণমূল পরাজিত হওয়ার পর একে একে দল ছেড়ে যাচ্ছেন শীর্ষ নেতারা। এবারে সেই তালিকায় যুক্ত হলো মমতার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী সাবেক পরিবহন ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের নাম। মমতাপন্থী হিসেবে পরিচিত ঘনিষ্ঠ বলয়ের এই বিধায়ক বুধবার বিধানসভায় ঘোষণা দিয়ে কালীঘাট তৃণমূলের পদ ছেড়েছেন। মমতার হাত ছেড়ে মদন মিত্র বিদ্রোহী আসল তৃণমূল বা ঋতব্রত তৃণমূলের হাত ধরেছেন। তার দাবি তৃণমূলের ছিলেন, তৃণমূলেরই রয়েছেন, শুধু এই ঘর থেকে ওই ঘরে গিয়েছেন। তবে রাজনৈতিক মহল মনে করে বিভিন্ন দুর্নীতি মামলায় মদন মিত্রের 2 ছেলে, পুত্রবধূ এবং স্ত্রীকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছে। আর এই তলবের পরই মদন মিত্র মমতাপন্থীর হাত ছেড়ে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন। দল ভাঙছে, ক্রমশ নিঃসঙ্গ হচ্ছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দল ছেড়েছেন মমতার ছায়াসঙ্গী সাবেক পরিবহন ও ক্রীড়া মন্ত্রী মদন মিত্র। এমন অবস্থায় দমে না গিয়ে শূন্য থেকে শুরু করার বার্তা দিয়েছেন মমতা। তার সঙ্গ ছেড়ে বিদ্রোহী শিবিরে যাওয়া তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের বুধবার আরও একবার বেইমান বলে ক্ষোভ ঝাড়েন মমতা। পাশাপাশি দলের জন্মলগ্নে লড়াই করতে পারলে তিনি এখনও লড়াই করতে পারবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। ফেসবুক লাইভে এসে মমতা তৃণমূলের প্রতিষ্ঠা লগ্নের কথা এনে তুলে ধরেন। বলেন 1997-98 সালে লড়াই করতে পারলে 2026 সালেও শুরু করার ক্ষমতা রাখেন তিনি। মমতা তার দলের বড় কর্মসূচি হিসেবে 21শে জুলাইয়ের শহীদ দিবসের জনসভার ঘোষণাও দিয়েছেন। এবং যাদেরই লাগেজ ব্যাগেজ প্যাকেজ আছে, তারাই কিন্তু আজকে বিজেপির কোলে দোলা খাচ্ছে। তাদের দোলা খেতে দিন। আমাদের সারা জীবনই সংগ্রাম করে বাঁচতে হয়েছে। যখন আমাদের সরকারও ক্ষমতায় ছিল, যখন বিরোধী দলে ছিলাম, সংগ্রাম করতাম, মার খেতাম, কিন্তু লড়াই কখনো থামাইনি। যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। আমার ছবির দরকার নেই, কারো ছবির দরকার নেই। তৃণমূলের সিম্বলটা দেবেন আর বিড়লা প্ল্যানেটেরিয়াম চলো বা কলকাতা চলো স্লোগানটা রাখবেন। আর জায়গাটা হচ্ছে বিড়লা প্ল্যানেটেরিয়াম আমাদের। ভুল করে অন্য জায়গায় যাবেন না। পুলিশ যদি অন্য জায়গায় ঢুকিয়েও দেয়, বাঁধ ভেঙে চলে আসবেন।
দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি এবং শত বছরের পুরনো একটি মসজিদ স্থানান্তর নিয়ে আরও তথ্য জানবো। পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজিত দুয়ারি। সুজিত, আপনাকে স্বাগত আয়োজনে। সাবেক মুখ্যমন্ত্রী মমতার রাজনীতি এতটা সংকটে এর আগে কখনো পড়েছিল কিনা সেটা একটু জানতে চাই, এবং এখন পর্যন্ত শীর্ষ নেতাদের মধ্যে মমতার সঙ্গে কেউ কি রয়েছেন, নাকি সবাই তাকে ছেড়ে চলে গেছেন? দেখুন তামান্না, আপনাকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুঃসময় সেটা কিন্তু কাটছে না। এবং এই রকম পরিস্থিতিতে আগে কখনোই পড়েননি তিনি। কারণ যখন তিনি দল তৈরি করেছিলেন 1998 সালে, তখন কিন্তু তিনি শুরু করছিলেন এবং প্রচুর উদ্দীপনা নিয়ে তিনি শুরু করেছিলেন। যুব কংগ্রেস থেকে কংগ্রেসে তিনি এসেছিলেন এবং সেই সময় দল তিনি ভারী করলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকলেন এবং ক্ষমতা চলে যাওয়ার পরে রাতারাতি একের পর এক নেতাদের পাল্টি খাওয়া, সেটা কিন্তু তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং আড়াআড়িভাবে দলের মধ্যেও বিভাজন তৈরি হয়েছে। ইতিমধ্যেই ঋতব্রতপন্থী যে তৃণমূল রয়েছে তাদের মধ্যে থেকেই কিন্তু ঝুঁকেছে বেশিরভাগ নেতা নেত্রী। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী যাদেরকে বলা হতো, সেই ছায়া সঙ্গীরা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। দলের একাংশ যখন টিকিট দিতে রাজি হচ্ছিলেন না নির্বাচনের জন্য, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে, নিজের যেহেতু দীর্ঘদিনের সাথী, সেই কাজে লাগিয়েই কিন্তু তাদেরকে টিকিট দেওয়া হয়েছিল, নির্বাচনে জয়লাভ করানো হয়েছিল। সেই সমস্ত নেতা মন্ত্রী বানানোর পরেও সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাচ্ছেন। অর্থাৎ এখন দেখতে গেলে হেভিওয়েটের মধ্যে পড়ে থাকলেন তার নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া আরো রয়েছে ড্রেক ওব্রায়েন, রয়েছে মহুয়া মৈত্র রয়েছে। তবে কতদিন থাকবেন সেটা কিন্তু বোঝা মুশকিল, কারণ গতকাল মদন মিত্র যেভাবে পাল্টি খেলেন, দুদিন আগেও তিনি কালীঘাটে যাতায়াত করছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন, আর দুদিন পরে একেবারে উল্টো সুরে গাইছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছেন, দলের শোচনীয় হারের জন্য অভিষেকের দিকে আঙুল তুলছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই যে ঋতপ্রদপন্থী যে তৃণমূল বা তথাকথিত রাজনীতির নেতৃত্বে যারা রয়েছেন তৃণমূলের, তারা কিন্তু একেবারে তার বিরুদ্ধেই দোষারোপ করছেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান এবং তার যে রাজনীতির রণকৌশল বা আইপ্যাককে নিয়োগ করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এই সমস্ত কিছু দলের বিপক্ষে গিয়েছে বলেই মনে করছে এবং যার ফলে এই মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায় এখন তাকে ছেড়ে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকে এগোচ্ছে। তামান্না। সুজিত, আমরা জানি 21 জুলাই তিনি বড় সমাবেশের ডাক দিয়েছেন। এর জন্য কোনো আদালতের আদেশের দরকার পড়েছে কিনা, বা এই যে সমাবেশ সেই সম্পর্কেও বিস্তারিত জানতে চাই। একদমই, আপনাকে জানিয়ে রাখি, আদালতের নির্দেশেই কিন্তু সভা হচ্ছে। এতদিন যেখানে সভা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেই জায়গায় সভা করতে পারছেন না। এবার তিনি সভা করছেন কলকাতার মেয়র রোডে করবেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যারা দল রয়েছে, যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, তারা করবেন এবং কালীঘাটের তৃণমূল যারা রয়েছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা রয়েছেন, তারা বিড়লা তারামণ্ডলের সামনে করবেন। আদালত কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে এই জায়গাগুলো, এবং শহীদ মিনার চত্বরে সভা করবেন কংগ্রেস নেতৃত্ব। অর্থাৎ সমস্ত জায়গা, 3টি জায়গা ভাগ করে দেওয়া হচ্ছে, কংগ্রেস এবং নব্য তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল। এই 3 জায়গা বেছে অনুমান করছেন যে তার সভায়, অর্থাৎ বিড়লা তারামণ্ডলের সামনে যে সভা রয়েছে, সেখানে যাতে লোক কম ঘুরিয়ে দিতে পারে বা সেই রুট দেখাতে পারে, তাই তিনি বারবার করে সোশ্যাল মিডিয়া তার হ্যান্ডেলে যেমন বলছেন, তেমনি তিনি ভিডিও বার্তা দিচ্ছেন দলের কর্মীদের, যে যাতে বিড়লা তারামণ্ডলের দিকে যেন কর্মীরা আসেন। এবং সুজিত, কলকাতা বিমানবন্দরের রানওয়ের পাশে থাকা যে শতাব্দী প্রাচীন গৌরীপুর মসজিদ, সেটি স্থানান্তরের সবশেষ কি খবর রয়েছে, এবং নতুন করে মসজিদটি স্থানান্তর যদি করা হয় সেটি কোথায় করা হতে পারে, নির্মাণ যদি করা হয় সেটি বা কোথায় হতে পারে? দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে 136 বছরের পুরনো এই মসজিদটির সরানোর প্রয়োজন কেন মনে হলো সেটা একটু বলে রাখি। এয়ারপোর্ট কর্তৃপক্ষ যেটা বলছে, দ্বিতীয় রানওয়ে থেকে মাত্র 165 মিটার দূরত্বে রয়েছে এই শতাব্দী প্রাচীন বাকরা মসজিদ। এই মসজিদটি যখন তৈরি হয় তখন কিন্তু এয়ারপোর্ট সেখানে তৈরি হয়নি। অর্থাৎ আপনাকে জানিয়ে রাখি যে মসজিদ এলাকাটা রয়েছে
সেই এলাকা কিন্তু ওয়াকফ সম্পত্তি ছিল, পরবর্তীতে সেখানে বিমানবন্দর হয় এবং বিমানবন্দর কর্তৃপক্ষ সেই জায়গা বর্তমানে তাদের হেফাজতে রয়েছে, অর্থাৎ জায়গার যে মালিকানা এখন কিন্তু বিমানবন্দর অথরিটির কাছে রয়েছে। এবং এই মসজিদটিকে এতদিন সরানোর প্রয়োজন ছিল না, সরানোর প্রয়োজন হলো কয়েক বছর আগে থেকে, যখন দ্বিতীয় রানওয়ের কাজ শুরু হয়। তখন দেখা যায় যে 165 মিটার দূরত্বে যেহেতু এই মসজিদ বা নির্মাণ কার্য রয়েছে, সেখানে যে দ্বিতীয় রানওয়ের যে বড় বড় বিমানগুলি ওঠানামার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যা রয়েছে। পাশাপাশি কুয়াশার সময়ে ওই মসজিদের কারণে ওই জায়গা থেকে যে সিগন্যালিং সিস্টেম সেটা কিন্তু চালু করা যাচ্ছিল না, অর্থাৎ দ্বিতীয় রানওয়ে কার্যত অকেজো হয়ে যাচ্ছে, যে কারণে মসজিদটিকে সরানোর পরিকল্পনা হচ্ছে এবং এয়ারপোর্ট অথরিটি একেবারে এয়ারপোর্টের কাছেই বাঁকড়া এলাকাতেই এই মসজিদটি করবে, এয়ারপোর্টের নির্দিষ্ট জায়গা, এবং তারা নিজেরাই নির্মাণ তৈরি করে দেবে এমনটা কিন্তু জানা গিয়েছে। আপাতত মসজিদে নামাজ পড়া বন্ধ রয়েছে। সুজিত, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি এবং 100 বছরের পুরনো একটি মসজিদ স্থানান্তর নিয়ে বিস্তারিত তথ্য জানছিলাম। ভয়াবহ দাবদাহে পুড়ছে পুরো উত্তর গোলার্ধ। একদিকে আটলান্টিকের ওপারে কানাডার টরেন্টোতে তাপমাত্রা 36 ডিগ্রি ছাড়িয়ে গেছে, অন্যদিকে ইউরোপের ফয়েন্টেনো বনাঞ্চল গ্রাস করেছে নজিরবিহীন দাবানল। যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তর তাদের বার্ষিক রিপোর্টে সতর্ক করে বলেছে, গত শতাব্দীর চেনা আবহাওয়া এখন অতীত, বরং অস্বাভাবিক চরম আবহাওয়ায় এখন বিশ্বে স্বাভাবিক রূপ নিতে চলেছে। কানাডার গ্রেটার টরন্টো টানা দ্বিতীয় দিনের মতো তীব্র তাপদাহের কবলে লাখো লাখো মানুষ। কানাডার বিভিন্ন অঞ্চলে শুক্রবার পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে এমন পরিস্থিতি। এদিকে ফ্রান্সের ঐতিহাসিক ফন্টেনব্লো বনাঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে আনতে টানা 3 দিন ধরে লড়াই চালাচ্ছে শত শত দমকল কর্মী। আগুন নেভাতে বিমান থেকে ছোড়া হচ্ছে ওয়াটার বম্ব। ফ্রান্সের এই সংকটের মাঝেই চলতি মৌসুমের তৃতীয় দাবদাহটি এখন ইতালির দিকে অগ্রসর হচ্ছে। চলতি সপ্তাহে দেশটির সার্ডিনিয়া দ্বীপে তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে সতর্ক করা হয়েছে। রয়টার্স ক্লাইমেট মনিটরের তথ্য বলছে, মঙ্গলবার পশ্চিম ইউরোপের গড় তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস, যা 1961 সাল থেকে 1990 সালের ঋতুভিত্তিক গড়ের চেয়ে 6.3 ডিগ্রি বেশি। যুক্তরাজ্যের মেট অফিস তাদের বার্ষিক জলবায়ু রিপোর্টে বলেছে, দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের কিছু অংশে বছরের সবচেয়ে গরম দিনের তাপমাত্রা এখন অতীতের তুলনায় 4.5 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বেড়েছে। আগে যে তাপমাত্রা অস্বাভাবিক ছিল সেটি দিন দিন স্বাভাবিক হয়ে উঠছে। আগে যে তাপমাত্রা স্বাভাবিক ছিল সেই তাপমাত্রাকে এখন অপেক্ষাকৃত ঠান্ডা মনে হচ্ছে। এখন শুনলে হয়তো অবাক লাগবে, এমনও সময় গেছে যখন যুক্তরাজ্যে তাপমাত্রা 30 ডিগ্রিও হয়নি। বিজ্ঞানীদের মতে, মানুষের তৈরি জলবায়ু পরিবর্তনের কারণগুলোর ফলেই বিশ্বজুড়ে বনাঞ্চলগুলো এখন সহজে পুড়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে এই তাপপ্রবাহ আরও তীব্র ও ঘন ঘন আঘাত হানবে বলে বলেছেন বিশেষজ্ঞরা। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হলেন তার ছোট বোন ডারলাইন গ্রাহাম নর্টন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন তিনি। জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত দায়িত্ব পালন করবেন ডারলাইন। আনুষ্ঠানিকভাবে শপথ পড়ানোর আগে সোমবার সাউথ ক্যারোলিনার রিপাবলিকান গভর্নর ম্যাকমাস্টার ডারলাইনকে এই পদে নিয়োগ দেন। এই নিয়োগের ফলে সিনেটে রিপাবলিকানদের 53-47 আসনের সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকল। গেল শনিবার ইউক্রেন সফর শেষে ওয়াশিংটনে ফেরার পর আকস্মিক মৃত্যু হয় লিন্ডসে গ্রাহামের। একই সময় স্বাস্থ্যগত কারণে সিনেটর মিচ ম্যাকলেনের অনুপস্থিতিতে কংগ্রেসের উপর চাপ বাড়ে। আগামী 11ই আগস্ট বিশেষ প্রাইমারি নির্বাচন হবে সাউথ ক্যারোলিনায়। কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা না পেলে 25 আগস্ট হবে রান অফ নির্বাচন। আগামী 3 নভেম্বর সাধারণ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজের মুখোমুখি হবেন রিপাবলিকান প্রার্থী। কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত মানদণ্ড এবং নীতিমালা তদারকির জন্য অফিস অফ এআই নামে একটি কর্তৃপক্ষ গঠন করবে অস্ট্রেলিয়া সরকার। সিডনিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘোষণা দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে পরিচালিত হবে অফিস অফ এআই। এটি বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করে এআই সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নে পুরো সরকারের একটি সমন্বিত নীতিমালা তৈরি করবে। এমন এক সময় প্রধানমন্ত্রী আলবানিজ এই ঘোষণা দিলেন যখন নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নেতৃত্ব এবং বৈশ্বিক ডেটা সেন্টারের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় অস্ট্রেলিয়া। বর্তমানে অস্ট্রেলিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কোনো পৃথক আইন নেই।
We have the advantage of geography. ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের বড় সুবিধা রয়েছে। এআই পরিচালনার জন্য আমাদের ভূমি, জ্বালানি এবং কম্পিউটিং সক্ষমতার দরকার, অর্থাৎ আমরা নিয়মকানুন নির্ধারণ করতে পারি। এআই এর সামাজিক গ্রহণযোগ্যতার শর্তও ঠিক করতে পারি, তবে এটি এখনই করতে হবে। কোম্পানিগুলো তাদের খুশি মতো অবকাঠামো গড়ে তোলার পর আমরা গিয়ে নতুন করে আলোচনা শুরু করতে পারি না। অস্ট্রেলিয়ায় এআই কিভাবে চলবে তা আমাদের এখনই নির্ধারণ করতে হবে। প্রায় 6,70,00,000 বছর পুরনো একটি টি-রেক্স ডাইনোসরের কঙ্কাল বিক্রি হলো $5 কোটি, যার বাংলাদেশি মূল্য দাঁড়ায় 610 কোটি টাকায়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থোসবিস নিলাম কেন্দ্রে গাস নামের ডাইনোসর টি-রেক্স বা টি-রেক্সের কঙ্কাল বিক্রির ইতিহাস পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়েছে। 38 ফুট দীর্ঘ এই মাউন্টেড কঙ্কালটি সাউথ ডাকোটার হার্টিং কান্ট্রিতে পাওয়া যায়। এটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় টি-রেক্স কঙ্কাল। একে টি-রেক্সের অন্যতম নমুনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এবারে নিলামে কঙ্কালটির সাথে এর স্বত্বাধিকারও ক্রেতার কাছে হস্তান্তর করা হয়েছে, যা সচরাচর দেখা যায় না। অর্থনৈতিক এবং সংসদীয় আসন সংস্কারের দাবিতে ফের উত্তাল পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর। নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএসির সমর্থক এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে 9 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 12 জন। পুঞ্চ জেলার শীর্ষ বেসামরিক কর্মকর্তা সর্দার ওয়াহিদ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, মঙ্গলবার শুরু হওয়া সহিংসতায় 7 বেসামরিক নাগরিক, 1 আধা সামরিক বাহিনীর সদস্য এবং 1 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় বিধানসভায় সংরক্ষিত 12টি আসন বিলুপ্ত করার দাবি জানিয়ে আসছে জেএসি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দ্য হান্টিংটন বোটানিক্যাল গার্ডেনে বিরল প্রজাতির কার্পস ফ্লাওয়ার নামে পরিচিত 2টি টাইটান অ্যারাম ফুটেছে, তবে সুগন্ধ নয়। বিপন্ন এই টাইটান অ্যারামের ফুল থেকে তীব্র দুর্গন্ধ ছড়ায়। এই গন্ধের কারণে গুবরে পোকা, মাছি এবং মৌমাছিদের আকর্ষণ করে এই ফুল। প্রতিটি ফুল মাত্র 24 থেকে 48 ঘন্টা স্থায়ী হয়। উদ্ভিদ জগতের সবচেয়ে বিরল এবং স্বল্পস্থায়ী ফুলগুলোর মধ্যে টাইটান অ্যারাম অন্যতম। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে এই ফুল দেখা যায়। সাধারণত পূর্ণবয়স্ক একটি গাছে 2 থেকে 3 বছর পর একবার ফুল ফোটে, তাই এই গাছের ফুটন্ত ফুল দেখতে পাওয়া এক বিরল অভিজ্ঞতা। লস অ্যাঞ্জেলেসে বোটানিক্যাল গার্ডেনে ফুলটি দেখতে দর্শনার্থীরা এতটাই উৎসাহী হন যে কেউ কেউ অফিসে না গিয়ে বাগানে এসে ভিড় জমান। আমার মনে হয় মানুষ সবচেয়ে বেশি কৌতূহলী থাকে এটি আসলে কতটা দুর্গন্ধ ছড়ায় তা দেখার জন্য। সবাই প্রথমে আমাদের জিজ্ঞেস করে এটার গন্ধ আসলে কেমন, সত্যি কি এত বাজে গন্ধ? আর হ্যাঁ, এর গন্ধ সত্যিই খুব খারাপ, অনেকটা ময়লার ডাস্টবিন বা অনেক দিন ধরে ব্যবহৃত টয়লেটের মতো। ফুলটির এই দুর্গন্ধের উদ্দেশ্য হলো এর পরাগায়নের জন্য আকর্ষণ করা। পচা মাংসভুক, গোবরে পোকা, মাছি এরা তীব্র দুর্গন্ধে আকৃষ্ট হয়ে ফুলটির পরাগায়নের সাহায্য করে। সত্যি বলতে গন্ধটা আমার তেমন একটা খারাপ লাগেনি। হ্যাঁ, ময়লার ডাস্টবিনের মতো গন্ধ, তবে সবচেয়ে বাজে ডাস্টবিনের গন্ধ নয়, এর চেয়েও খারাপ গন্ধ আমি আগে পেয়েছি। এই ছিল স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।